শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবচেয়ে সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। গত 15 বছরে দেশে হিসাব রক্ষণে কারচুপির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার ও লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, পরবর্তী প্রজন্মের পেশাদাররা সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। বৈশ্বিক অস্থিরতা কাটাতে দক্ষিণ এশিয়ার সব দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এবারের সম্মেলনে মূল প্রতিপাদ্য ছিল নেক্সট জেনারেশন প্রফেশনালস কনভার্জিং এথিক্যাল AI অ্যান্ড সাস্টেনেবিলিটি রিপোর্টিং। And insights will no doubt show the path for the next generation of professionals, emphasizing integrity, accountability, and innovation in equal measure. Here, I would seek your indulgence in making a very personal observation. বড় মন্দায় পড়েছে দেশের সবচেয়ে বড় আয়ের খাত পোশাক শিল্প। টানা 5 মাস ধরে এ খাতে রপ্তানি কমেছে। এছাড়া পোশাক রপ্তানির বড় বাজার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের দেশসহ 26টি দেশে আগের অর্থ বছরের জুলাই-সেপ্টেম্বরের প্রথমার্ধের তুলনায় রপ্তানি কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই-ডিসেম্বর ইইউর বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি দাঁড়িয়েছে $9.46 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ের $9.86 বিলিয়ন তুলনায় 4.14% কম। এই নেতিবাচক প্রবণতা খাত সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আশঙ্কা তৈরি করেছে। এই সময়ে নিটওয়্যার পণ্যের রপ্তানি 5.54% কমে $5.76 বিলিয়ন নেমে এসেছে, যেখানে আগের বছর একই সময়ে আয় ছিল $6.10 বিলিয়ন। অন্যদিকে ওভেন পণ্যের রপ্তানি দাঁড়িয়েছে $3.70 বিলিয়ন, যা 1.87% নেতিবাচক প্রবৃদ্ধি নির্দেশ করে। আগের অর্থ বছরের প্রথম প্রান্তিকে ওভেন পণ্য থেকে আয় হয়েছিল $3.76 বিলিয়ন। দর্শক, এই পর্যায়ে আমরা আজকের পত্রিকার প্রধান কয়েকটি শিরোনাম দেখতে চাই। যেখানে কী শিরোনাম করেছে সে বিষয়গুলো একটু আমরা দেখতে চাই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কালের কণ্ঠ একটি শিরোনাম করেছে, 5 ঝুঁকিতে অর্থনীতি, সতর্ক না হলে সংকট আরও বাড়বে আশঙ্কা বিশেষজ্ঞদের। যেখানে বলা হয়েছে যে বড় বড় সমস্যার মুখোমুখি এখন দেশের অর্থনীতি। আন্তর্জাতিক বাজারে নিষেধাজ্ঞা, শুল্ক, বিনিয়োগ কড়াকড়ির পাশাপাশি দেশের বিনিয়োগ ও রপ্তানি ও বিনিয়োগের প্রভাব ফেলেছে। এর সঙ্গে যোগ হয়েছে মূল্যস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি আর ঋণের চাপ। বিশেষজ্ঞরা বলছেন এসব ঝুঁকি দেশের অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। তাই সময় মতো ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, নইলে সমস্যা আরও বাড়বে। এখানে আরেকটি তথ্য তারা দিয়েছে যে সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক ঝুঁকি মূল্যায়নের চলতি বছরে বাংলাদেশের অর্থনীতির প্রথম ও দ্বিতীয় বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে অপরাধ এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড এবং ভূ অর্থনৈতিক বিরোধ। এসব ঝুঁকি শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। এর পরের শিরোনামটি আমরা দেখতে চাই, যেখানে শেয়ার বিজ তারা একটি শিরোনাম করেছে যে 15 বছর ধরে বিনিয়োগ হয়ে ধুঁকছে পুঁজিবাজার। অর্থাৎ যে পুঁজিবাজারের একটি অবস্থান, সেই বিষয়টি নিয়ে তারা রিপোর্টটি করেছে। যেখানে বলা হয়েছে যে দীর্ঘ সময় ধরে বিনিয়োগের জন্য দেশের পুঁজিবাজার যে কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে তার স্পষ্ট চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক সূচকের তথ্য থেকে। মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল বা MSCI হিসাব অনুযায়ী গত 1.5 দশকে এই বাজারে বিনিয়োগ করা প্রতি
$100 বিপরীতে বিনিয়োগকারীদের হাতে বর্তমানে অবশিষ্ট রয়েছে মাত্র $41, অর্থাৎ ডলারের হিসাবে মূলধনের প্রায় 3/5 হারিয়ে গেছে। বৈশ্বিক ও অন্যান্য ফ্রন্টিয়ার মার্কেটের তুলনায় এই ধারাবাহিকতা ক্ষয় বিনিয়োগকারীদের আস্থাকে গুরুতরভাবে নাড়িয়ে দিয়েছে। আমরা পরের শিরোনামটি দেখতে চাই। সেখানে বলা হচ্ছে যে ফের বাড়ল সবজি ও মুরগির দাম, কিছুটা স্বস্তি ডিম ও মুড়ি কাটা পেঁয়াজে। এই শিরোনামটি করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তাদের বাংলা ভার্সনে তাদের এই প্রতিবেদনটি করেছে, যেখানে বলেছে যে পাইকারি ব্যবসায়ীরা বলছেন শীতের প্রকোপ কমলেও প্রত্যাশিত হারে সরবরাহ না বাড়ায় সবজির দাম কমছে না। গত এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সবজির পাশাপাশি মুরগির দামও চড়া, তবে তুলনামূলকভাবে ডিম ও মুড়ি কাটা পেঁয়াজের দামে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে। আমরা পরেরটি দেখতে চাই। পরের শিরোনামটি করেছে ইত্তেফাক বলছে যে জাতিসংঘ প্রতিনিধি দলের বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। দর্শক, আপনারা জানেন যে এলডিসি উত্তরণের বছর 2026, সেই বিষয়টিকে সামনে রেখে আসলে জাতিসংঘের প্রতিনিধি দল ঢাকায় আসার কথা ছিল, সেটি স্থগিত করেছে। যেখানে রিপোর্টে বলা হয়েছে যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের বিষয়ে বাংলাদেশের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা এবং অবস্থান জানতে চলতি মাসে ঢাকায় আসার কথা ছিল জাতিসংঘের এই প্রতিনিধি দলের। একই সঙ্গে 21 জানুয়ারি এলডিসি উত্তরণ নিয়ে একটি স্বাধীন প্রস্তুতিমূলক মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপনের সূচি ছিল। তবে সফরের আগেই প্রতিনিধি দলের ঢাকা সফর আপাতত স্থগিত করা হয়েছে। নতুন কোনো তারিখও এখনো পর্যন্ত নির্ধারণ হয়নি। আমরা সর্বশেষ যে শিরোনামটি দেখতে চাই সেটি করেছে বণিক বার্তা। তারা বলছে যে 2024-25 অর্থ বছর পিডিবির লোকসান বেড়েছে 94%। এখানে যে বিষয়গুলো তারা তুলে এনেছে সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সদ্যসমাপ্ত 2024-25 অর্থ বছরে নিট লোকসান দাঁড়িয়েছে 17,021 কোটি টাকা, যা আগের অর্থ বছর অর্থাৎ 23-24 অর্থ বছরে ছিল 8,764 কোটি। বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সদ্যসমাপ্ত 2024-25 অর্থ বছরে নিট লোকসান দাঁড়িয়েছে 17,021 কোটি টাকা, যা আগের অর্থ বছরে অর্থাৎ ছিল 8,764 কোটি। সেই হিসেবে এক বছরের ব্যবধানে সংস্থাটির নিট লোকসান 94% বেশি বেড়েছে। অথচ বিদ্যুৎ খাতে ব্যয় সাশ্রয়, এই খাতের বিশেষ আইন বাতিল, সরকারি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ট্যারিফ নেগোসিয়েশন সহ বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এইসব উদ্যোগের কোনোটাই যদিও এই খাতের আর্থিক চাপ কমাতে পারেনি, বরং বিদ্যুৎ খাতের একক ক্রেতা প্রতিষ্ঠান পিডিবির নিট লোকসান যেমন বেড়েছে, তেমনি সরকারি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদন কমার বিপরীতে বেসরকারি খাতের প্রভাব আরও শক্তিশালী হয়ে উঠেছে, এমনটি আসলে এই প্রতিবেদনে বলা হয়েছে। আমরা শিরোনামগুলো দেখে নিলাম এবং একই সাথে আমরা নিতে চাই আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার একটি বিরতি। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দর্শক, এ পর্যায়ে আমরা আলোচনা করতে চাই, আমাদের আজকের বিজনেস আওয়ারের আলোচনা পর্ব শুরু করতে চাই। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বিকেএমই এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম। তার সাথে আমরা আলোচনা করব যে পোশাক শিল্প বড় মন্দায় কমেছে রপ্তানি, এই বিষয়টি নিয়ে কেন পোশাক শিল্প মন্দায় পড়েছে এবং কেন রপ্তানি কমে যাচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব হাতেম। জনাব হাতেম, আপনি নিশ্চয়ই জানেন এবং অবগত আছেন যে বড় মন্দায় রয়েছে দেশের পোশাক শিল্প এবং রপ্তানি কমেছে গত 5 মাস। এটির কারণটি কি, কেন হচ্ছে এই পরিস্থিতি? আপনি যদি দেখে থাকেন বিগত প্রায় 1 বছরের অধিক সময় ধরেই কিন্তু বারবার আমি বলে আসছি যে অবস্থায় বর্তমানে ব্যাংকগুলি আমাদেরকে নানাভাবে অসহযোগিতা করছে, তাতে অনেকগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে, আরো বন্ধ হবে। এখনো আবারও বলবো, এই মুহূর্তে যদি আমি সোজা বাংলা বলি যে আমরা গত 15 বছরের কথা যেটা আমরা শুনি বা দেখেছি বা জেনেছি, বা আমরা বলি যে ব্যাংক খাতে যে লুটপাট গত 15 বছর হয়েছে, কিছু সংখ্যক ব্যবসায়ী নামধারী দুর্বৃত্ত এই ব্যাংক খাতগুলিকে লুটপাট করে টাকা পয়সা বিদেশে পাচার করেছে। আর বর্তমানে ঠিক উল্টাটা হচ্ছে, ব্যাংকগুলি বর্তমানে ব্যবসায়ীদের টাকা লুটে পুটে নিয়ে যাচ্ছে এবং নিয়ে তারা মানে মোটা তাজা হচ্ছে। এবং আপনি যদি দেখেন এত সংকটের মাঝেও দেখবেন অধিকাংশ ব্যাংকগুলি কিন্তু বিশাল অঙ্কের প্রফিট করে যাচ্ছে, ব্যবসায়ীদেরকে
ব্যবসায়ীদেরকে টিকিয়ে রাখার জন্য যে সময় খুব পলিসি দরকার ছিল, সময়োপযোগী সহযোগিতা প্রয়োজন ছিল, সেটা না করে উল্টো ব্যাংকগুলি এখন আপনার নানাভাবে ব্যবসায়ীদের টাকা হাতিয়ে নিচ্ছে। এর ফলে অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়েছে, আরো বন্ধ হচ্ছে। বিশেষ করে গার্মেন্ট সেক্টরের কথা যদি বলি, আপনার নানা কারণে নানাভাবে হঠাৎ করে দেখা গেল ব্যাংকগুলি তার কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করছে, ব্যাক টু ভ্যাকেন্সি বন্ধ করে দিচ্ছে, শ্রমিকের বেতনের টাকা দিচ্ছে না। ইভেন আপনি যদি ওই 10টা ব্যাংক বা 5টা ব্যাংক যদি মার্জার হয়েছে এখন, আর সাথে আরো 7-8টা ব্যাংক আছে, যাদের কাছে আমাদের ব্যবসায়ীদের টাকা থাকার পরেও মাস শেষে যখন বেতনের টাকা আনতে যায় তখন তারা টাকা দেয় না। এফডিআর তাদের কাছে আমাদের রয়েছে, সেই টাকা দিচ্ছে না। একটা জিনিস এখানে যদি আমি প্রশ্ন করতে চাই, আপনারা মিডিয়ার যারা আছেন তারা এবং সরকার আপনাদের মাধ্যমে সরকার কাছে, যে সরকার একজন ব্যবসায়ী যদি কোনো কারণে টাকা দিতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে জেলে নেওয়ার মতো যত রকমের আইন কানুন আছে সবকিছু করে রেখেছে জেলে ভরার জন্য। ইভেন তার মানে ইন্ডাস্ট্রির সবকিছুই ব্যাংকে মর্গেজ দিচ্ছে, জায়গা জমিন মর্গেজ দিচ্ছে, বাড়িঘর মর্গেজ দিচ্ছে, সাথে বউ বাচ্চা সহ মর্গেজ দিচ্ছে, আর তাদেরকে জেলে নেওয়ার ব্যবস্থা করছে। কিন্তু বর্তমানে যে ব্যাংকগুলি আমাদের টাকা দিচ্ছে না বা দিতে পারছে না, তো সেই ক্ষেত্রে কি কোনো বিচার নাই? সেই ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেই? এই প্রশ্নটা আমি সরকারের কাছে করতে চাই আপনাদের মাধ্যমে। তো বর্তমানে পরিস্থিতি যেটা আপনারা দেখছেন যে গত কয়েক মাস যাবতই ডিক্লাইন করছে এক্সপোর্ট, আগামী জুন পর্যন্ত এরকম ডিক্লাইনিং টেন্ডেন্সি চলতে থাকবে, যদি না নির্বাচনোত্তর নতুন সরকার এসে পলিসির যদি কোনো পরিবর্তন না করে, তাহলে পুরো 2026 সালটাই এরকম অবস্থায় যাবে। কারণ একদিকে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের মার্কেটগুলিতে সেল কমে গেছে, বিশেষ করে আমেরিকার নতুন ট্যারিফের কারণে মার্কিন বাজারে সেল কমে যাওয়াতে ওখান থেকে অর্ডার কম আসছে। যুক্ত করতে চাই একটা বিষয় আপনার সাথে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে এই যে ইউ এর বাজারও আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের নেতিবাচক অবস্থা রয়েছে, কেন হারাচ্ছে এটি? হ্যাঁ, আমি সেই কথাটাই আসছিলাম। ইউর বাজারও কিন্তু রপ্তানি আদেশ কিছুটা কমেছে, কিন্তু সবচেয়ে বেশি সংকট যেটা আমাদের জন্য বাংলাদেশের জন্য তৈরি করেছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন চায়নার উপর 50%, এখন আপনারা শুনছেন যে 500% ট্যারিফ নির্ধারণ করা হচ্ছে, ইন্ডিয়ার উপরে 50% থেকে এখন 500 হচ্ছে। তো ফলে তারা তো ধরে নিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তারা আর রপ্তানি করতে পারবে না। তাহলে তারা গিয়ে কি করলো, দাম কমিয়ে দিয়ে ইউরোপ মার্কেটের যে অর্ডারগুলি সেগুলি তারা নিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লাগলো, হুমড়ি খেয়ে পড়লো। ফলে আমরা এখানে একটা আনহেলদি কম্পিটিশনে পড়ে গিয়ে আমরা ইউরোপ মার্কেটটা আমাদের হাতছাড়া হচ্ছে। কারণ আমরা কোনোভাবেই ওই প্রতিনিয়ত আমাদের দাম বাড়ছে, আমার ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়ছে, শ্রমিকের মজুরি বাড়ছে, আর উল্টা যদি আমাকে বাইরের কাছ থেকে কম মূল্যে অর্ডার আনতে হয় সেটা কোনোভাবেই আমাদের জন্য মঙ্গলজনক না, এবং ইন্ডাস্ট্রি কোনোভাবেই টিকে থাকবে না। এবং এই যে আনইথিক্যাল বাইং প্র্যাকটিস দিনে দিনে বেড়ে যাচ্ছে, এইটা নিয়ে কিন্তু দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে যারা আজকে শ্রমিকের নানা রকমের সুবিধার কথা বলছেন, শ্রমিকের সম অধিকারের কথা বলছেন, তো আলটিমেটলি আমি যদি ইন্ডাস্ট্রি যদি ধ্বংস হয়ে যায়, ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায়, ইন্ডাস্ট্রির সাথে যদি বায়ার ব্র্যান্ডরা যদি আনইথিক্যাল বাইং প্র্যাকটিস করে, তাহলে শ্রমিকের অধিকার বা শ্রমিকের যে ন্যায্য মজুরি সেটা কোত্থেকে পাবে? কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমি ডিউ ডিলিজেন্স ল, ইউরোপিয়ান ইউনিয়ন ডিউ ডিলিজেন্স ল নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাম্বাসেডরকে বলেছিলাম যে তোমার ডিউ ডিলিজেন্স লটাই ডিফেক্টিভ। কারণ এই লতে অনেকগুলি জায়গা তদারকির কথা তোমরা বলেছ, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির কমপ্লায়েন্স, শ্রমিকের মজুরি, শ্রমিকের অধিকার ইত্যাদি অনেক কিছু কথা বলেছ, কিন্তু কোন একটা জায়গা তো তোমরা বলো নাই যে তোমার ব্র্যান্ড বায়াররা যদি আনইথিক্যাল এবং আনফেয়ার প্রাইস দেয় ইন্ডাস্ট্রিকে, সেটা কি তোমরা তদারকি করবা? এই কথা তোমরা কোথাও বলো নাই। সুতরাং ডিউ ডিলিজেন্স লটা একতরফা কখনো হতে পারে না, এবং সেটা ডিফেক্টিভ। এখানে এই যে এই মন্দার কারণে বা আপনি যে কথাগুলো বললেন যে পলিসিগত যে ত্রুটিগুলো এখন রয়েছে, ব্যাংকের কথাও বলছেন, সব মিলিয়ে আসলে এই খাতের উপরে যে অর্থনৈতিক যেটা প্রভাব বা ক্ষতির যে কোনো ক্ষতি হচ্ছে, সেটির কোনো আর্থিক কোনো চিত্র আপনার কাছে আছে কিনা? আর্থিক চিত্র বলতে আপনি যদি দেখেন যে ইন্ডাস্ট্রিগুলো আমাদের বন্ধ হয়েছে, এদের পক্ষে কোনোভাবেই কিন্তু আজকে ব্যাংকের টাকা পরিশোধ করা
অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সম্ভব হবে না। ফলে এই ব্যাংকের টাকা কার? জনগণের টাকা। তাহলে এই জনগণের টাকা আসবে কোত্থেকে? ব্যাংকগুলি উচিত ছিল কি ইন্ডাস্ট্রিটাকে চালিয়ে রাখার জন্য তাকে নানাভাবে সহযোগিতা দেওয়া, কিন্তু সেটা না দিয়ে একটা ওভারডিউ হলে তার কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, একটা পেমেন্ট আসতে দেরি হলেই কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। আর কার্যক্রম বন্ধ করে দিয়ে তো তার মানে প্রেজেন্ট যে বিজনেসটা সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আমি যদি আপনাকে একটু উদাহরণ দিই, একটা $4,54,000 একটা এলসির বিপরীতে 33 দিন ব্যাংক তাকে ব্যাক টু ব্যাক এলসি দিতে দেরি করাতে পরবর্তীতে এই শিপমেন্টটা যখন গেল, বায়ার কোনোভাবে এই শিপমেন্ট নিবে না, এরপরে নিল, এয়ারে নিয়েছে, নিয়ে $3,60,000 তাকে এয়ার ফ্রেট বাবদ বায়ার ওখান থেকে কেটে নিয়েছে। অর্থাৎ $4,54,000 থেকে $3,60,000 যদি কেটে নেয় আর থাকলোটা কি? তো এই যে ক্ষতিটা হলো কার কারণে? ব্যাংকের কারণে। তো এইভাবেই কিন্তু আজকে ব্যাংকগুলি ইন্ডাস্ট্রিকে বা আমদানি রপ্তানিকে বাধাগ্রস্ত করছে, ক্ষতিগ্রস্ত করছে। আবার আমদানি রপ্তানিকে বাধাগ্রস্ত করছে কাস্টমসের কিছু স্বেচ্ছাচারী কর্মকর্তা, যারা নিয়ম নীতির তোয়াক্কা করে না, নিয়ম নীতির দোহাই দিয়ে নানাভাবে এই আমদানি রপ্তানিকে ব্যাহত করছে, বাধাগ্রস্ত করছে। এবং এইগুলি আমরা চেয়ারম্যান মহোদয় অত্যন্ত ভালো মানুষ এবং মানে বিষয়গুলিকে, যৌক্তিক বিষয়গুলি আমলে নিয়ে তড়িৎ কাজ করার ব্যবস্থা করেন, কিন্তু এই জায়গাটাতে কোনো উন্নতি তিনি এখনো করতে পারেননি। বিশেষ করে চট্টগ্রাম কাস্টম হাউসে যদি আপনি দেখেন যে সমস্ত পণ্য আনরিলিজড অবস্থায় ওখানে দীর্ঘদিন পরে আছে, প্রত্যেকটার কেসের পিছনে হচ্ছে কাস্টমসের স্বেচ্ছাচারিতা। এগুলি নিয়ে আমরা এনবিআর কে বহুবার বলেছি, কিন্তু আলটিমেটলি কোনো ফয়সালা, মাঝে মাঝে এনবিআর নির্দেশনা দেন যে মালটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ততক্ষণে অনেক সময় পার হয়ে যায়। এরকম পরিস্থিতি যখন আসে আপনাদের সামনে, তখন আসলে বিনিয়োগ এবং কর্মসংস্থানের উপর প্রভাবটা কিভাবে পড়ে? আমি মাসখানেক আগে জাপানে একটা সম্মেলনে গিয়েছিলাম। সেখানে 2 শতাধিক জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান, বড় বড় কোম্পানির সিইও, এমডি বা অন্যান্য বিভিন্ন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। জেট্রো এবং জাইকা সেখানে একটা প্রতিবেদন উল্লেখ করেছে, এবং সেখানে খুব স্পেসিফিক্যালি তারা বলেছে যে কাস্টমসের নানা রকমের যে হয়রানি, এই কথাগুলি কিন্তু সেখানে তাদের প্রতিবেদনও এসছে। এবং বিনিয়োগের পরিবেশ নিয়ে নানা রকমের কথাবার্তা হয়েছে। বর্তমানে আমাদের এনার্জি ক্রাইসিস, এগুলো একেবারে কোনো কিছু তারা দেখলাম যে ওখানে বাদ রাখেনি, প্রত্যেকটা বিষয় তারা টাচ করেছে। ইভেন বর্তমানে যে সরকারের মানে নির্বাচন হওয়া নিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আইন শৃঙ্খলা বা অন্যান্য, এই সবকিছুই তাদের প্রতিবেদনে আসছে। যে ফলে দেখা যাচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে যে বাইরেও রপ্তানি আদেশ আমাদেরকে অনেকটা কমিয়ে দিয়েছে, কারণ তারাও বলতে চাচ্ছে যে নির্বাচন পর্যন্ত আমরা দেখি কি হয়, কারণ তারও একটা আনসার্টেন অবস্থার মধ্যে রয়েছে। ওইদিকে মার্কিন ট্যারিফের কি পরিস্থিতি সেটাও আনপ্রেডিক্টেবল। তো সবকিছু মিলে বাইরে সেখানে কিন্তু অর্ডার প্লেস কমিয়ে দিয়েছে। আর এখানে আইন শৃঙ্খলা নিয়ে যে পরিস্থিতিতে বর্তমানে রয়েছে, এটার যদি কোনো উন্নতি না হয়, কাস্টমসের এই ধরনের স্বেচ্ছাচারিতার যদি কোনো রকমের পরিবর্তন না হয়, এবং ব্যাংকিং অসহযোগিতা যদি বাংলাদেশ ব্যাংক যদি সেখানে পলিসি দিয়ে সাপোর্ট দিতে না পারে, তাহলে কিন্তু আগামী দিনগুলিতে এই রপ্তানি খাত বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং রপ্তানি কমে যাবে। আপনার কাছে যে প্রশ্নটি ছিল যে মানে বিনিয়োগ নিয়ে আপনারা কোনো শঙ্কায় আছে কিনা, যদিও বিনিয়োগ স্থবিরতা আছে, কিন্তু এমন অবস্থার মধ্যে আপনারা এর আগেও একটা প্রতিবেদনে বলেছিলেন যে 257টি কারখানা বন্ধ হয়ে গেছে বিজিএম বিকেএম এর হিসাব মতে। সেই তো একটা সংকট আছে, নতুন করে আরো কি সংকট তৈরি হচ্ছে এখন সামনে? আপনি বিনিয়োগের কথা বলছেন, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট দেখেন, বিনিয়োগ নেগেটিভ গ্রোথের মধ্যে রয়েছে। তা তো হবে, কারণ হচ্ছে এটা খুব স্বাভাবিক। বিদেশি বা দেশি বিনিয়োগ যেই আসুক না কেন, এক্সিস্টিং যারা বিনিয়োগকারী আছে তারা তো আগে দেখবে যে এরা কেমন আছে। তো আমরা কি ভালো আছি? দীর্ঘদিন যাবত আমি বলে আসছি আমরা ভালো নেই। আমরা যারা বিনিয়োগকারী, আমরা যারা বর্তমানে বাংলাদেশে ব্যবসায়ী, আমরা কিন্তু কেউই ভালো নেই। এবং আমি আপনাকে খুব একদম স্পেসিফিকলি বলতে পারি, ইভেন আমি সরকারের যে কোনো পর্যায়ে, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে সরকারের যে কোনো পর্যায়ের তদন্ত আসুক, অন্তত গার্মেন্টস সেক্টরের কমপক্ষে 80% ইন্ডাস্ট্রি লসে রান করতেছে গত 2-3 বছর যাবত।
কিন্তু তাহলে তাহলে বলতে পারেন যে লসে রান করছে কেন? কারণ কারণ এখান থেকে যাওয়ার কোনো রাস্তা খোলা নাই। এটা ওয়ান ওয়ে রুট। একবার যে ঢুকেছে, মৃত্যু না হওয়া পর্যন্ত, বন্ধ না হওয়া পর্যন্ত এখান থেকে মানে বন্ধ করে দিয়ে ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ ব্যাংকের বিশাল দায় দেনা, শ্রমিকের বিশাল দায় দেনা, এই সমস্ত মাথায় রেখে ওই বন্ধ করে দিয়ে চলে যাওয়ার কোনো রাস্তা কিন্তু নাই। আমি গত সপ্তাহ 10-12 দিন আগে একটা বড় বাংলাদেশের অন্যতম বড় একটা কোম্পানির এজিএমে আমি উপস্থিত ছিলাম। সেদিন দেখলাম তাদের 4,300 কোটি টাকা টার্নওভার হয়েছে গত এক বছরে, এবং লস হয়েছে তাদের 430 কোটি টাকা। তো এবং আগামী বছরের যে প্রজেকশন দিয়েছে সেখানেও 400 কোটি টাকার উপরে লসের একটা প্রজেকশন দিয়েছে। তাহলে বলবেন যে ইফেক্টিভ চলবে কেন বা চলে কেন, বন্ধ করে না কেন? বন্ধ করতে চাইলেই কিন্তু বন্ধ করা যায় না। কারণ সেই প্রতিষ্ঠানেও প্রায় 30 থেকে 40 হাজার শ্রমিক কাজ করছে। তো বন্ধ করতে চাইলেই কিন্তু এটা বন্ধ করা যাবে না। এইভাবেই কিন্তু লস দিতে 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 এক সময়কে বন্ধ হয়ে যাবে। তখন ব্যাংকের দেনা, পাবলিক দেনা এবং শ্রমিকের দেনা ইত্যাদি সবকিছু দিয়ে তখন তার আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। জনাব হাতেম, 2026 সালটা আপনারা কিভাবে দেখছেন? মানে 26 সালটা আপনার জন্য রপ্তানি ধারা অব্যাহত রাখার জন্য কি চ্যালেঞ্জ রয়েছে সামনে? হ্যাঁ, কারণ আপনারা দেখছেন যে রপ্তানি ডিক্লাইন করছে এবং এটা আগামী 6 মাসের মধ্যে ভালো হওয়ার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত নেই। কারণ হচ্ছে যে আগামী 6 মাসের মধ্যে যদি ভালো হতো তাহলে এখনই কিন্তু এই রপ্তানি আদেশগুলি প্লেস হতো। এরপরে নির্বাচনকে কেন্দ্র করে বাইরেরা কিন্তু ওইভাবে আসছে না এবং অর্ডার প্লেস করছে না। নতুন সরকার কারা আসবেন এবং তারা কি ধরনের পলিসি নেবেন, সেই পলিসি নিতে নিতে গিয়ে দেখা যাবে 26 সালটা শেষ হয়েছে। তখন ওই যার কারণে 26 সালের পরিস্থিতি যে ভালো কিছু হবে এরকম কোনো সম্ভাবনা আমরা দেখছি না, যদি মিরাকল কিছু না হয় এবং নতুন সরকার যদি তড়িৎ কোনো পদক্ষেপ, অগ্রাধিকার ভিত্তিতে কোনো পদক্ষেপ নিতে পারে, তাহলে হয়তো সম্ভাবনা থাকবে যে জুন পরবর্তী সময় গিয়ে কিছু ভালো কিছু হওয়ার সুযোগ হয়তো তৈরি হতে পারে। আদারওয়াইজ 26 সালটা আমরা খুব খারাপ দেখছি। হাতেম, আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হচ্ছে যে সংক্ষেপে যদি বলতেন যে নতুন সরকারের কাছে আপনাদের প্রত্যাশাটা কি, খুব সংক্ষেপে যদি বলেন। নতুন সরকারের কাছে প্রত্যাশা একটাই, প্রথমে হচ্ছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোটে একটা রাজনৈতিক সরকার। জি, জনাব হাতেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এর সাথে শেষ করতে হচ্ছে আমাদের আজকের আপন ফেমিনার বিজনেস আওয়ারের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।